আচ্ছা। সবার ১ম এ আমরা FSBO ওয়েবসাইট গুলোতে দেখলাম এবং সেটা নিয়ে যখন স্ক্রিপ্ট রেসিং নিয়ে কাজ করতেছি, তখন প্রবলেম ফেস করছি হচ্ছে যে ট্রু পিপল সার্চ বা সার্চ পিপল ফ্রি, ফাস্ট পিপল সার্চ এগুলোতে হচ্ছে যে আমাদের যথেষ্ট পরিমাণ সাইট অ্যাক্সেস দিচ্ছে না, তাই তো? মানে ডেটা অ্যাক্সেস করতে পারতেছেন না। তাই না? রেসপন্স করেন। হ্যাঁ স্যার। আচ্ছা। তো এই সাইট গুলোতে মানে ট্রু পিপল সার্চ এ গেলে মেবি থার্ড পার্টি একটা ওয়েবসাইটে নিয়ে যায়। সেটা হচ্ছে পাইরেট সার্চ মেবি এরকম একটা সাইট। তো সেখানে গেলে আপনাদের প্রিমিয়াম মেম্বারশিপ চায়। বাট একটা বিষয় মানে খুব বেসিকস একটা বিষয় আমি জাস্ট বলি যে আপনারা যদি এইখান থেকে কাজ করতে যেয়ে হ্যাসেল ফেস করেন তাহলে সুন্দর মতো একটা প্রসেস শিখবেন যেটা আপনাদের এই মডিউলে না। বাট তারপরও আমি বলে দিচ্ছি যে এই শিট দ্বারা আমরা কিন্তু অনেক কিছু কাজ করতে পারি। যেটা আমরা হয়তো ব্যাক এন্ডে জানি না। সবার টাস্ক আজকে একটা থাকবে যেটা নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য। যে ChatGPT ইউজ করবেন, একটা এআই মডেল ইউজ করবেন। সেটা ChatGPT হতে পারে বা অন্য DeepSeek হইতে পারে বা Meta AI হইতে পারে। যেকোনোটা ইউজ করে আপনার এই শিটটাকে কনভার্ট করবেন একটা সফটওয়্যারের মধ্যে। তো এই শিটটাকে সফটওয়্যারের মধ্যে কনভার্ট করতে গেলে কি লাগবে? আমরা জানি যে এই শিটের অনেক অ্যাডভান্স কাজ আছে যেটা আমরা এখনো অ্যাওয়ার। হ্যাঁ, আমরা জানি না বিষয়টা আসলে কিভাবে কাজ করে। আমরা জাস্ট এখানে এক্সেল এর মতোই ডেটা গুলোকে ইনপুট দেই। অ্যান্ড ইনপুট দেওয়ার পর সেইটা প্রোভাইডার জন্য এটাকে একটু ইজিয়েস্ট ওয়ে আছে লাইক শেয়ার করা যায়। এটার জন্য আমরা এটাকে বেশিরভাগ ইউজ করে থাকি। বাট ব্যাকএন্ড থেকে এখানে অনেক কাজ আছে। যেমন রিসেন্টলি একটা বাটন পাবেন সেটা হচ্ছে যে Gemini এড করেছে। মানে এখানেও এআই মডেল চলে আসছে যে আপনি এআই দিয়ে আপনার এই শিটটাকে কারেকশন, এনালাইজ বা ফরম্যাট করতে পারবেন। বাট এক্সটেনশন এর মধ্যে আমরা তো দেখলাম একটা ইয়েট অ্যানাদার মেইল মার্ট যেটা দিয়ে আমরা ইমেইল গুলোকে ভেরিফাই করি, তাই না? এই কাজটা আমরা দেখেছি না? জি স্যার। আচ্ছা। তো এর এর বাহিরে কি আমরা এইখানে কোনো ঘাটাঘাটি করেছি কেউ? আমি যতটুকু দেখাইছি এর বাহিরে কেউ ঘাটাঘাটি করছেন? করেন। এটাই হচ্ছে ভুল আপনাদের। হ্যাঁ? তো এগুলো আমি বারবারই বলি ক্লাসে আর আজকে বলব না। কারণ আপনাদেরটা আপনারা জানেন। আপনাদের প্ল্যাটফর্ম, আপনাদের ক্যারিয়ার। আমার কাজ হচ্ছে গাইড আপ করা। আমি গাইড আপ করছি। মানে প্ল্যাটফর্ম এর থেকে বের হয়েও করছি। বাট যার যারটা সে, সে বুঝুক ভাই। আচ্ছা তো এইটাকে সফটওয়্যারে কিভাবে কনভার্ট করবেন যে এখানে একটা অ্যাপ স্ক্রিপ্ট আছে। এই অ্যাপ স্ক্রিপ্টের মানে হচ্ছে যে আপনি এই Google স্প্রেডশিটটাকে একটু ডিফারেন্ট ওয়েতে কোডিং এর মাধ্যমে কাজ করাবেন। হ্যাঁ? এখন এটাকে কোডিং এর মাধ্যমে কাজ করানোর জন্য আপনাকে এটাকে অ্যাপ স্ক্রিপ্টে ওপেন করতে হবে। এই যে ফাংশন, মাই ফাংশন। এখন কথা হচ্ছে যে কোড কোথায় পাবেন? এই কোডের জন্যই আপনাকে বললাম যে এআই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করতে। আপনার কি লাগবে? হুম? আ ধরেন আপনি আ লিড জেনারেশন সেটা B2B ক্যাটেগরিজ। সো আপনি কোন একটা এআই মডেলের কাছে যেয়ে B2B লিড ক্যাটেগরিজ এর জন্য অ্যাপ স্ক্রিপ্ট এর মাধ্যমে যেন লিড গুলো জেনারেট হয় সেই জন্য একটা প্রম্পট বা কোড প্রম্পট আমাকে দেন। সেটা যখন আপনাকে দিবে একটু সুন্দর করে যে রিকোয়ারমেন্ট গুলো আপনি চাচ্ছেন যেমন নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেইল এইগুলো কালেক্ট করবে। আর সেই রিকোয়ারমেন্ট গুলো সেই কোডের মধ্যে লিখা আছে কিনা সেটা একটু চেক করবেন। চেক করার পর ওই কোডটাকে এখানে এসে রান করবেন। হুম? এর থেকে বেশি আমার দেখানোর এক্সেস নাই। কারণ হচ্ছে যে এটা ভুলে আমি রেকর্ডেড অন করে দিছি। আ এটা প্রবলেম ফেস করলে যখন আমাকে স্ক্রিনশট দিবেন সেই অনুযায়ী আমি গাইড আপ করব। বাট এইটা অ্যাডভান্স না। এটা প্রফেশনাল লেভেলের কাজ। যে আপনি স্প্রেডশিটটাকে একটা সফটওয়্যার ওয়াইজ কাজ করাচ্ছেন যেখানে এইখানে যে ডেটা গুলো আসবে সেটা এই শিটে অটোমেটিক ফিল আপ হবে। এটা আমার মনে হয় আজকে ক্লাসে যারা যুক্ত আছেন সেটা আগে কখনো জানতেন না যে স্প্রেডশিটটাকে সফটওয়্যার ওয়াইজ কাজ করানো যায়। এটা আপনাদের কাছে টোটালি নিউ। আমি সিউর কেউ এটা আগে কখনো ট্রাই করেন নাই।
যেটাকে আমরা সফটওয়্যার ওয়াইজ ট্রাই করার জন্য যে অ্যাপ স্ক্রিপ্টটা কি। হ্যাঁ? এরপরে বাকি যেগুলো ২ টা আছে অ্যাপশিট বা লুকার স্টুডিও এগুলোও কখনো ঘাটান নাই। আমি বলব এগুলো ঘাটান। ঘাটায় দেখেন। হুম? মানে এটা একটা ফ্রি বেসিস এ। আপনাকে কিন্তু একটা সফটওয়্যার যদি জেনারেট করতে হয়, তাহলে এপিআই কিনতে হবে, সফটওয়্যার এপিআই। তারপর ওটা ব্যাকএন্ড এ কোড করতে হবে। সফটওয়্যার টেস্টিং এর জন্য কাজ করতে হবে কিছু মাস বা কিছু সপ্তাহ ডিবাগ এগুলো করতে হবে। কিন্তু আপনি যখন একটা রিসোর্সেস কোড নিয়ে এখানে এপ্লাই করতেছেন, হ্যাঁ? আর এইটা আপনাকে তো কোথাও প্রিমিয়াম মেম্বারশিপ চাচ্ছে না। শিট প্রতিটা Google অ্যাকাউন্টের সাথে দেয়। হ্যাঁ? তো আপনি ওই শিটে যেয়ে এক্সটেনশন পাচ্ছেন। একটা এআই মডেলও পাচ্ছেন, এই পাশেই পাচ্ছেন তার আ মেইন প্ল্যাটফর্ম এ পাচ্ছেন। তাহলে কাজ কেন করতেছেন না? তাই না? কাজ করা লাগবে। আপনি সুন্দর মতো এই প্রত্যেকটা বিষয় ঘাটাবেন। অ্যাডস অন এর মধ্যে গেটস অ্যাডস অন আমি দেখাইছি। এটা সেম হচ্ছে যে আমাদের এই এক্সটেনশন এর মতো। তো আমরা Chrome এর জন্য বা Chrome কে ইউটিলাইজ করার জন্য কি এক্সটেনশন আছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা ঘাটাইও নাই। প্লে স্টোর এর কথা যদি আমরা বলি আমাদের মোবাইল অ্যাপের জন্য হয়তো আমরা কয়েকজনে একটু ডিফারেন্ট অ্যাপ ট্রাই করার জন্য প্লে স্টোর থেকে ডিফারেন্ট অ্যাপ নামায়। তারা হয়তো অ্যাপ সম্পর্কে ভালো একটা ধারণা আছে যে অডিওর জন্য এই অ্যাপ বা হচ্ছে যে গেমস এর জন্য এই অ্যাপটা ভালো। যে যার আ ইন্টারেস্ট অনুযায়ী অ্যাপ ক্যাটেগরি ডিসাইড করতেছে। বাট এখানে আমার কথা হচ্ছে যে আমার কাজের হেল্পের জন্য কি এপ্লাই করা যায়? লাইক আমি শিটে কাজ করতেছি। এখন শিটে কাজ করার জন্য আমি হ্যাসেল পাই হচ্ছে যে ডেটা গুলোকে ফরম্যাট করা। একেকটাকে লাইন আপ করা। তাহলে ওই অনুযায়ী আমি একটা সফটওয়্যার খুঁজি বা এক্সটেনশন খুঁজি এখানে। খুঁজে সেটাকে এড করি। হ্যাঁ? এখানে প্রত্যেকটা ধরনের ইয়ে পাবেন, এক্সটেনশন পাবেন। প্রতিটার কাজ আলাদা। সেম আপনি এইটার জন্য কিছু এক্সটেনশন এড করবেন যেটা আপনার এই কাজকে দৈনন্দিন লিড জেনারেশন এ কাজ করেন। আর যে টাইপের সেগমেন্ট এ কাজ করেন সেটা যেন আপনাকে সহজ করে দেয়। আশা করি সবাই এটাকে ট্রাই করবেন। আম যেহেতু ফ্রি বেসিস একটা সফটওয়্যার জেনারেশন দেখায় দিছি, হ্যাঁ? এটাকে ট্রাই করলে আপনাদের লিড জেনারেশনটা খুব সহজ হবে। এটা আমি অন্য কোনো ব্যাচে দেখাই না। কারণ এটা খুবই প্রফেশনাল একটা কাজ। আপনি যখন কোডটা ডিকোড করবেন, ডিকোড করে এখানে কোডটা বসাবেন। বসানোর পর রান করবেন। রান করার পর কিছু বাগ আসবে, সেটাকে ডিবাগ করবেন। বাগ মিনস হচ্ছে যে কিছু ফাংশন আপনাকে ডিফল্ট ভাবে কাজ করবে যেটা আপনার হয়তো ডেটা ল্যাগ করবে বা ডেটা গ্যাপ দিয়ে দিবে একটা বা ডেটা লস হওয়ার একটা চান্সেস বেশি বা রেশিও বেশি করে দিবে। সো ওগুলোকে আবার ডিবাগ করলে তখন ওই সফটওয়্যারটা সুন্দরভাবে বা প্রপারলি ওয়ার্ক করবে। হ্যাঁ? তারপর এগুলোকে আপনি রান করে সুন্দর মতো আপনার পাশের সিটে মানে দেখতেছেন যে কি ডেটা সে কালেক্ট করতেছে অ্যান্ড কি ডেটা শিটে আনতেছে। আনার পর অন্যান্য এক্সটেনশন দিয়ে আপনি কাজ করতেছেন আবার এটার উপর। যেমন এখানে আমি আ কা কা আ কোড দিছি যে শুধুমাত্র B2B এর জন্য সে ইমেইল কালেক্ট করবে। এবং আমি যখন এই শিটে আসছি সে কালেক্ট করে এই শিটে সবগুলো দিচ্ছে। সে দিতে থাকুক। আমি এখানে ক্লিক করে এক্সটেনশন থেকে yet another মেইল মার্জে ধরেন ভেরিফিকেশন করতেছি বা ইমেইল মার্কেটিং এর জন্য আ কাজ স্টেপ শুরু করে দিছি। সো এই হচ্ছে মেথড। হ্যাঁ? যে আপনাকে একটা সাইট অ্যাক্সেস দিচ্ছে না, আপনি একটু ডিফারেন্ট ওয়ে তে থিংক করেন। ডিফারেন্ট ওয়ে তে থিংক বলতে আপনাকে একটু রিসার্চ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা কখনো বা কোনো ওয়েবসাইটে আমার মনে হয় না আপনি উল্লেখ করা পাবেন যে স্প্রেডশিটের এরকম হাই প্রফেশনাল কিছু কাজ আপনি আপনার এই বেসিকস এর জন্য এপ্লাই করে কত সুন্দর করে কাজটা কমপ্লিট করতে পারেন। হ্যাঁ? মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যাই থাকুক না কেন, আপনি যদি পিচ ঠিকঠাক করতে পারেন। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা এজেন্সির জন্য এই যে প্রজেক্ট ওয়াইজ কাজ আসছে লিড জেনারেশন এর। এই ফুল টিমকে আমি কিন্তু এমনভাবে মডিফাই করছি যে তাকে যদি এই ধরনের টাস্কও দেওয়া হয় যে আপনি একটা সফটওয়্যার জেনারেট করবেন এবং সফটওয়্যার জেনারেট করে আপনি হচ্ছে যে লিড গুলোকে কালেক্ট করে আমাকে শিট আকারে দিবেন। সে বলবে, "হ্যাঁ, ঠিক আছে আমি একটা সফটওয়্যার জেনারেট করে দিচ্ছি।" এখন তার কাছে যদি সময় স্বল্পতা থাকে, সে কিন্তু সফটওয়্যারের জায়গায় এই স্প্রেডশিট দিয়ে কাজটা করে দিবে। কিন্তু ক্লায়েন্ট জানতেছে যে সে সফটওয়্যার ইউজ করতেছে। অ্যান্ড এটা তো সফটওয়্যার থেকে বেশি কিছু না। সফটওয়্যার চলে কি দিয়ে? কোডস দিয়ে। এখন ওই কোডই তো আমি এখানে ব্যাকএন্ড রান করতেছি। এবং সেই অনুযায়ী ডেটা আমার এই শিটে আসতেছে। সো ক্লিয়ার সবার কাছে প্রসেসটা?
ওকে স্যার। ওকে। আর বাকিদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। যে এখানে প্রসেস গুলো কি হবে বা কিভাবে কি করব বা কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে কোনো স্টেপস এ নাই। স্যার করে হ্যাঁ, দেখাইলে হয়তো বা বুঝতাম। করে দেখানো তো যাবে না। এটা তো আমার আপলোড দিতে হবে। এটা কোনো ব্যাচে ডেটা এন্ট্রি ব্যাচে দেখানোর কোনো পারমিশন নেই ম্যাম। আপনারা যদি হাইয়েস্ট আ ইন্টারেস্ট হন একটু হ্যান্ড রাইজ করেন। আপনাদেরকে নিয়ে আমি অন্য একদিন ব্যাচ শিডিউলের বাইরে একদিন ক্লাস নিব। সেদিন এটা দেখায় দিব। ওকে গ্রেট ২ জন, ৩ জন, যে ৫ জন। এই ৫ জনকে আমি ব্যাকএন্ড থেকে আরেকদিন দেখা দিব যে এখানে কাজটা কি হয়। কিন্তু প্রসেসটা মানে কেউ কখনো এত ডিপলি বলবে না যে আপনি একটা শিটটাকে কিভাবে সফটওয়্যারে কনভার্ট করতে পারেন। হ্যাঁ? সো এই যতটুকু নলেজ পাইছেন আমি বলব যে একটু রিসার্চ করেন। এআই মডেলকে একেকটা জায়গায় যখন আপনি থামবেন বা আটকাবেন, একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ? স্ক্রিনশট দিয়ে বলেন যে, "আমার কাছে এটা চাচ্ছে, আমি এটা থেকে কিভাবে স্কিপ করব বা কিভাবে পরের স্টেপস এ যাবো।" হ্যাঁ? ১ম যেখানে আপনি আমাকে পাচ্ছেন না এট লিস্ট আমাকে মেসেজে পাচ্ছেন না বা কনট্যাক্ট নিয়ে পাচ্ছেন না। তখন একটু এভাবে একটু রিসোর্সেস নিয়ে কাজ করেন। হুম? আর কোড গুলো বুঝতে একটু অসুবিধা হবে। আ তারপরেও একটু চেষ্টা করবেন যে আ বিষয়গুলোকে শর্ট লিস্টেড করে তারপর দেওয়া। যেমন আপনার যে রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের যা রিকোয়ারমেন্ট সেগুলো যেন ঠিকঠাকভাবে উল্লেখ করা থাকে কোডের মধ্যে। সো এই গেল আ স্প্রেডশিট এর কাজ। যে যদি প্রিমিয়াম কোনো টুল আসে তাইলে ভয় পাবেন না বা প্রিমিয়াম কোনো সাইট আসে ভয় পাবেন না। নিজে থেকে জেনারেট করবেন। এখন পৃথিবীতে সবকিছু হাতের মুঠোয়। শুধু নিজেরই ইচ্ছাটা কাজে লাগাইতে হবে। আর এটা জানতে হবে যে এটা কই পাবো আমি। প্রিমিয়াম ওয়েতে কই পাবো আর ফ্রি বেসিস এ কই পাবো। এই লাইন গার্ড ২ টা যদি জেনে যান আপনাদের আর কোথাও কোনো প্রবলেম হবে না। ইন ফিউচার এ যেমন হচ্ছে আমি কিছুদিন আগে মনে হয় আপনাদের ব্যাচে বলছি নাকি খেয়াল নাই। যে মেটা থেকে ৬০০ জনকে আ আ রিপ্লেস করা হইছে। শুধুমাত্র তাদের একটা এআই টিম বিল্ড করার জন্য। সেই এআই টিমে হয়তো ৬ জন থাকবে। ৬০০ জনের জায়গায় ৬ জন। মানে যে মেয়েটা Facebook, Instagram আমরা যেটা ইউজ করতেছি, সেই মেয়েটার যে মেইন কোম্পানি, সেই কোম্পানির এই প্রসেস এ চলতেছে এখন। সো এত বড়, বড় কোম্পানিতে রিপ্লেসমেন্ট আসতেছে। ওই ৬০০ র জায়গায় যে ৬ জন নিয়োগ হবে, ওই ৬ জন কেনই বা ওই প্লেস এ বসতেছে? ওর কি এমন যোগ্যতা যে ওই ৬০০ জনকে রিপ্লেস করে দিতেছে? এখানে কিন্তু রিপ্লেসমেন্ট এআই করতেছে না। যদি ভাবেন যে না এআই রিপ্লেস করে দিতেছে, এমনটা না। এআই কাজটারে সহজ করে দিছে। হ্যাঁ? যে আপনি কোত্থেকে কিভাবে কি করবেন। এবং এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম রেগুলার যে আপডেট নিচ্ছে, এই আপডেটে আপনাদের অনেক, অনেক লাভ হইতেছে। আপনাদের বলতে এটাতে আমাদেরও লাভ হয়। ডেভেলপার যারা আছে তাদেরও লাভ হয়। আর এটা আপডেট হচ্ছে যেন ওদের একটা ফাইট। কোম্পানি টু কোম্পানি একটা ফাইট যে ওর এআই মডেল একটু বেশি ফাস্ট, ওর এআই মডেল বেশি ফাস্ট। যেমন রিসেন্টলি ভাইরাল হইছে আ ভিডিও জেনারেশন এর জন্য হচ্ছে সরা। হ্যাঁ? সো এই সরার আগে ছিল VEO 3 হ্যাঁ? সো সরা যখন চলে আসছে তখন VEO 3 আবার ফ্রি করে দিছে। এখন কিন্তু VEO 3 ফ্রি। হ্যাঁ? এখন আবার সরা হচ্ছে প্রিমিয়াম। আবার সরা থেকে অ্যাডভান্স যদি কিছু আসে তাহলে আবার সরা ফ্রি করে দিবে। এইগুলো হচ্ছে ওদের মার্কেটিং ক্রাইটেরিয়া। এটা আপনাদের অডিয়েন্সকে ধরে রাখার জন্য। ব্যাকএন্ড থেকে ওরা একেকটা পাপেট হিসেবে আপনাদেরকে কাজ করায় যে অ্যাট্রাক্ট করায় রাখে যে, "আসেন আমাদের এই প্ল্যাটফর্ম এর দিকে আসেন।" একটা ChatGPT এআই মডেল আপনাদের ডেটা গুলোকে কিভাবে ইউজ করে আপনি যদি জানেন, আপনি চিন্তাও করতে পারবেন না যে এটা কিভাবে হচ্ছে। হ্যাঁ? মানে আপনি অবাক হয়ে যাবেন। আমি জাস্ট একটা বিষয় দেখাই। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে আম কিভাবে বুঝাবো? একটা রোড ম্যাপের মতো বুঝতে পারেন যে একটা ডেটা চেইন কিভাবে থাকে। হ্যাঁ? বা একটা ডেটা চেইন কিভাবে সিকোয়েন্স হিসেবে সার্ভারে থাকে। এখন এই জিনিসগুলো দেখেন কিভাবে সাজানো যে আপনি যদি কাউকে বা কারোর ডেটা খুঁজতে চান, তাহলে কি নিয়ে মানে খুঁজতে হবে সেটা কিন্তু আপনি আগে থেকে এই ফ্রেমওয়ার্ক এ ডিসাইড করে নিতে পারবেন।
যেমন আপনার কাছে আছে তার শুধু ইমেইল অ্যাড্রেস। এখন ইমেইল অ্যাড্রেস দিয়ে তাকে পাইতে হইলে তার কি লাগবে? ইমেইল সার্চ, কমন ইমেইল ফরম্যাটস বা ইমেইল ভেরিফিকেশন বা ব্রিজ ডেটা বা মেইল ব্ল্যাকলিস্ট। এর মধ্যে থেকে ইমেইল ভেরিফিকেশনটা আপনারা দেখছেন? দেখছেন কিনা? দেখেছেন? ইমেইল ভেরিফিকেশনটা দেখায়নি? হ্যালো? স্যার দেখাইছেন তো ইমেল ভেরিফিকেশন। আচ্ছা। আর ওই ইমেইল ভেরিফিকেশন এর আগে যে ইমেইল কালেক্টর দেখাইছি, সেটা কিন্তু ইমেইল সার্চ। যে একটা ফর্মুলা দিয়ে আমরা Google থেকে ইমেইল গুলোকে সার্চ করে ভিজুয়ালি নিয়ে আসা। হুম? এই প্রত্যেকটা প্রসেস আবার দেখেন যে আপনি যদি কারোর ইমেজ দিয়ে সার্চ করতে চান, তাইলে তার এই যে ইমেজ থেকে তার এই সার্চ, Instagram বা এই যে প্ল্যাটফর্ম এগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। আর যদি টুলস দরকার হয় তাহলে টুলস এর মধ্যে কি আছে? এই প্রত্যেকটার মধ্যে যে আমি বলব যে সবগুলো ফ্রি এমন কিন্তু না। এখানে মেক্সিমাম হচ্ছে প্রিমিয়াম। আবার যদি আপনি এমনও কিছু বিষয় আছে লাইক একটু ডিপ যদি চান, তাইলে ধরেন এই যে ডার্ক ওয়েব সম্পর্কে তো আপনাদের সবারই ধারণা আছে। যে ডার্ক ওয়েবে আমাদের জেনারেল ইনফরমেশন থেকে ট্রেসিং ইনফরমেশন প্রত্যেকটা জিনিস আছে। প্রত্যেকটা ইনফরমেশন। আপনার ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আপনার রেটিনা যদি আপনার পাসপোর্ট হয়ে থাকে এখনো বা কোথাও যদি আপনি আপনার রেটিনা স্ক্যান করিয়ে থাকেন ডিজিটাল কোনো ডিভাইসে, তাহলে ড্যাম সিওর ধরে রাখেন যে আপনার ডেটা সেখানে আছে। আমারও আছে। আমারও আছে। আমি খুব হ্যাপিলি বলতেছি যে আমারও আছে ডেটা সেখানে। হ্যাঁ, মানে এখানে এমন একটা বিষয় যে ডেটা হাইড করার কোনো আ পসিবিলিটি নাই। মানে সিউরিটি নাই। খুব কম, খুবই কম। আর যদি এআই টুল দিয়ে ইউজ করেন তাইলে কি টুল ইউজ করতে পারেন, ChatGPT দিয়ে কিভাবে কাজ করতে পারেন। হ্যাঁ? সো আ এখান থেকে একটা করে দেখে নিতে হবে। যে আমরা একেকটা সিকোয়েন্স বা ফ্রেমওয়ার্ক অনুযায়ী কিভাবে কাজ করতে পারি। আবার যদি ফোন নাম্বার দিয়ে সার্চ করতে চাই যে টেলিফোন নাম্বার, হ্যাঁ? এখানে আ আছে যেমন আমাদের Truecaller ও আছে। তারপর হচ্ছে কলার আইডি, হু কল্ড, ইন্টারন্যাশনাল এর মধ্যে আছে ২ টা। আর হচ্ছে ফোন ভ্যালিডেশন, আম আরেকটা জানি কই ছিল? এই যে নেক্সট কলার। হ্যাঁ, এটাও একটু ভালো। প্রিমিয়াম এর দিকে কিছুটা। হু কল্ড এ গেলে হু কল থেকে বেটার হবে আই গেস Truecaller এ যদি যান, তাহলে আমাদের বাংলাদেশের প্ল্যাটফর্মে যে Truecaller এর অ্যাপ গুলো আমরা ইউজ করি সেগুলো দেখাবে। আর যদি ফোন ভ্যালিডেশন এটা একটা আছে। আরেকটা এটা কি? না এটা না। এগুলো কিন্তু প্রত্যেকটা ট্রাই কইরেন আপনারা, হ্যাঁ? এটা কোনো মডিউলে পাবেন না। কেউ দেখাবে না। কলার আইডি টেস্ট। এটা VPN দিলে ওপেন হবে। ওকে। জি। আচ্ছা, আচ্ছা। ধরেন আমি আমার নাম্বারটা দেই। 054900 ওকে একটু সার্চ করি। আর এটাতে কি আসছে? ইন্ডিয়ান ইন নর্থ আমেরিকান ফোন নাম্বার উইথ আচ্ছা। তো আমার নাম্বারের সাথে ম্যাচ করে দেখেন কত জায়গায় নাম্বারগুলো আছে এবং আমার বিডিতেও আছে বাংলাদেশে যেটা আমার নাম্বারটা। দেখলেন? নাম্বার কিন্তু পাইলাম তাও ম্যাচ। আর এর আগে কান্ট্রি কোড ডিফারেন্স করে কিছুটা অন্যান্য জায়গায়ও নাম্বার আছে। অ্যান্ড বাকি ডেটা আমি মনে হয় আর পাবো না। কারণ এটাতে প্রিমিয়াম চাপে। হ্যাঁ? আর এটা বলে দিচ্ছি যে এটা কোন ক্যাটেগরিজ এর নাম্বার ইন বাংলাদেশে। হ্যাঁ? যে গ্রামীণফোন বা কোন সিম সার্ভিসের নাম্বার। সো ১ম দিকে এতটুকু I guess enough যে আপনার কোন কর্পোরেট নাম্বার ইউজ করতেছে দেন যদি এর থেকে প্রিমিয়াম ডেটা যদি চায় তাহলে কর্পোরেটলি কানেক্ট করে দেন আমরা ডেটা গুলোকে পাস ওভার করতে পারি। লাইক গ্রামীণফোন কিন্তু ডেটা বিক্রি করে।
হ্যাঁ, মানে প্রতিটা সিম কোম্পানি আপনাদের ডেটা গুলো বিক্রি করে। ইভেন প্রত্যেকটা জায়গায় যেখানে আপনারা ডেটা দেন, হ্যাঁ? লাইক আপনি কোন একটা আ আ এড ভাল লাগছে সেখানে ক্লিক করলে ফর্ম নাইছে। ফর্মের মধ্যে আপনি আপনার সকল ডিটেইলস ফিল আপ করে দিছেন। ওদের কাছে যে ডেটা আপনার সিকিউর সেটাও না। সেটাও চলে যাবে আরেকজনের কাছে। কারণ তারা একটা সময় এগুলো বিক্রি করে দেয়। এতগুলো আ ইনফরমেশন নিলো এত মানুষের আ ফাইল আকারে, লিস্ট আকারে। এগুলো তো ফেলে দিবে না। একবার হয়তো কাজে লাগাবে তারা, লাগানোর পর তো ওটা রেখে দিবে। রেখে দিয়ে তারপর একটা সময় সেগুলো বিক্রি করে দেয়। সো এই গ্রামীণফোন, রবি, বাংলালিংক যাই বলে না কেন, আমাদের এই ইনফরমেশন গুলো বিক্রি করে। বিক্রি না করলে তাদের কাছে আমাদের এই ইনফরমেশনটা আসতো না। যেটা গ্রামীণফোন কোম্পানির আর নাম্বার হচ্ছে এইটা। ওকে? সো এখান থেকে আমি বলব যে একটু রিসার্চ করেন। কি কাজ করা যায় বা সোশ্যাল নেটওয়ার্কটা দেখেন যে সোশ্যাল নেটওয়ার্কে যদি আমি Facebook এর মাধ্যমে কারো খুঁজতে চাই, তাহলে সার্চ অপশন এর মধ্যে তার এফবি ইমেইল সার্চ বা রিকভার এফবি অ্যাকাউন্ট বা এই ধরনের কাজও করতে পারি। আ এর মধ্যে থেকে যে LinkedIn টা একটু দেখেন। আর হচ্ছে যে উম প্রিমিয়াম এর দিকে যদি একটু যান, মানে কেউ যদি একটু প্রিমিয়াম কিছু মেথড ট্রাই করতে চান। আম এই যে ম্যাপ লোকেশন নিয়ে আমরা যে কাজগুলো করি সেটা এনকোডিং। হুম। আচ্ছা অনেকে এখানে দেখতেছেন না এই যে ডিজিটাল কারেন্সি, বিটকয়েন বা এই যে ধরনের কিছু মানে কারেন্সি দেওয়া আছে। তো এটার মানেটা কি জানেন? আপনারা তাকে তাদের কারেন্সি অনুযায়ীও মানে ক্যাচ করতে পারবেন বা ট্রেস করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই ফ্রেমওয়ার্ক আসছে অসীম থেকে। অসীম থেকে এমন কিছু ফ্রেমওয়ার্ক দিছে যেটা আপনার সিকোয়েন্স ওয়াইজ সাজানো যে আপনি কোন মেথড এ বা কোন ওয়ে এর পর একেকটা স্টেপ ফিল আপ করে আ তার তার পর্যন্ত পৌঁছাবেন। মানে আপনার কাঙ্ক্ষিত ডেটার কাছে পৌঁছাবেন। আর এই অসীম এমন একটা বিষয় যে হচ্ছে যে আপনার প্রতিটা ডেটা আ একেবারে ভিজুয়াল করে দিবে। আপনি যাই চাচ্ছেন, যার রিলেটেড ডেটা চাচ্ছেন। এটা নিয়ে অনেক প্রফেশনাল কাজ হয়। কারণ অসীম যদি আপনি একেবারে আ টুল হিসেবে একেবারে কাজে নিতে পারেন বা আপনার ডেস্কে নিতে পারেন, তখন দেখবেন যে ইটস লাইক টোটালি একটা ওই যে মুভিতে আমরা দেখি না? আ হ্যাকিং টাইপের কিছু সিন হচ্ছে যে আ ট্র্যাক করতেছে স্ক্রিনে এই ধরনের। সো এই ধরনের একটা লাইভ সার্ভার আপনি পাবেন অসীমে। যেখানে আপনি কোনো ডেটা যেকোনো স্পেসিফিক ডেটা এর মধ্যে এই ফ্রেমওয়ার্ক এর মধ্যে যেকোনো স্পেসিফিক ডেটা নিয়ে আপনি তাকে আ ট্রেস করতে পারবেন। হ্যাঁ? সো এখানে পাবলিক রেকর্ড থেকেও কাজ করতে পারবেন বা বিজনেস রেকর্ড মানে প্রত্যেকটা বিষয় আছে। একেকটাকে ওভারল্যাপ করে বা খুলে দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই ফ্রেমওয়ার্কটা কাজ করে বা ডেটা চেইনটা কাজ করে। ওয়েবসাইট মনে আছে? গুগলে এসে অসিন্ট লিখে সার্চ করবেন। অসিন্ট ফ্রেমওয়ার্ক যেটা সেখানে যেয়ে এই প্রতিটা মানে মেথড ক্লিক করে বের করে দেখবেন। ওকে স্যার। অসিন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? স্যার সবকিছু ঘেঁটে দেখার পরেই বোঝা যাবে। ওকে। তবে একটা জিনিস তো ক্লিয়ার হইছেন যে অসিন যে ফ্রেমওয়ার্কটা এটা কিন্তু মানে ছোট একটা ব্রিজ না। এটা কিন্তু অনেক বড় একটা ব্রিজ। মানে এখানে ডেটা ব্রিজ এর কথা আমি বলতেছি। একটা প্ল্যাটফর্মের সাথে যে আরেকটা প্ল্যাটফর্ম কানেক্টেড। হ্যাঁ? এটা কিন্তু খুব বড় একটা সোর্স। এটাকে এনালাইজ করতেও মানে মেক্সিমাম সময় চলে যাবে আপনার। কিন্তু এটাকে কাজে লাগাইতে পারলে এই ২ টা মেথড যেটা আমি আজকে দেখাইলাম। একটা হচ্ছে যে একটা সফটওয়্যার বানায় নেন নিজের জন্য। আর ফ্রেমওয়ার্কটা বুঝে নেন যে ডেটাটা কিভাবে থাকে সিকোয়েন্স ওয়াইজ। এই ২ টা যদি বুঝে যান, ডেটা আপনার কাছে আর কোনো বিষয় না। মানে এটা দুধবাজ হয়ে যাবে। আপনার যে ডেটা লাগবে ওটা ফ্রেমওয়ার্ক অনুযায়ী খুঁজবেন। তারপর ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটা অ্যাপ স্ক্রিপ্ট বানাবেন। যেমন আপনি আ ChatGPT তে যেয়ে বলবেন বা কোনো এআই মডেলে যেয়ে বলবেন যে, "আমি এমন একটা সফটওয়্যার জেনারেট করতে যাচ্ছি যেখানে ফ্রেমওয়ার্ক থেকে ১ম এ যাবে হচ্ছে যে টেলিফোন নাম্বারে, টেলিফোন নাম্বার থেকে যাবে হচ্ছে হু কলড এ বা ইন্টারন্যাশনাল এ বা হচ্ছে যে ট্রু কলার এ বা হচ্ছে স্পাই ডায়ালার এ বা হচ্ছে যে ফোন
ভ্যালিডেটরে এইখানে যাওয়ার পর একেকটা যে প্রসেস বা যে ওয়েবসাইট গুলো থাকবে, সেখানে যেয়ে আমাদের এই কাঙ্ক্ষিত নাম্বারটা বা এই ডেটাটা সার্চ করার পর যে ডেটা গুলো আসবে সেগুলোকে শর্ট লিস্টেড করে আলাদা, আলাদা কলামে আমার এই শিটে সাজানো দিতে হবে। তো এইভাবে যে অ্যাপ স্ক্রিপ্টটা দিবে সেটাকে আবার একটু কারেকশন করবেন, মডিফাই বা কাস্টমাইজেশন করবেন। করার পর সেটাকে সুন্দর মতো আ শিট আকারে সাজানোর পর দেখবেন যে আ ভেরিফিকেশনটা করা লাগবে নাকি করে দেওয়া আছে। কারণ অ্যাপ স্ক্রিপ্ট যেহেতু আপনি বানাচ্ছেন, আপনি এর আগে কখনো কোডিং এর হয়তো ধারণা আ নেই। সো ওই ডেটা যেটা আসবে সেটা ভেরিফিকেশন হওয়া কিনা বা ভেরিফাইড কিনা সেটা কিন্তু আপনাকে ১ম ১৫ থেকে ২০ টা ডেটা একটু চেক করে দেখতে হবে ভেরিফাই গুলো। বুঝা গেল? বুঝতে পেরেছেন না? হ্যাঁ স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে। আর এটা কোনো হোমওয়ার্ক থাকবে না। কারণ এটা যেহেতু আপনাদের ব্যাচের না। আমি বলব এটা যেহেতু একটা প্রফেশনাল কিছু, সো নিজে, নিজে ট্রাই করেন। আ নিজে ট্রাই করে আমাদেরকে বা আমাকে একটু দেখান। তাইলে আমি বুঝতে পারবো যে কতদূর বুঝতে পেরেছেন। কিন্তু যেহেতু এটা ব্যাচের না, এটা আপনাদের হোমওয়ার্কের মধ্যে পড়ছেও না। আমি বলব এটা নিজেরা, নিজেরা একটু ট্রাই করবেন। ক্লাসের রেকর্ডেড ভিডিওতে দেওয়া আছে, সেই অনুযায়ী একটু দেখে, দেখে ট্রাই করবেন। আর গাইডলাইন যেভাবে দিলাম। ওকে। সো ডেটা আজকের যে ক্লাসের টপিক যেটা ছিল ১১ নাম্বার যে ডেটা স্ক্রাপিং বা ডেটা মাইনিং এর যে বিষয়টা, আমরা এটা ১ম দিক থেকে দেখে আসতেছি যে ডেটা গুলোকে কিভাবে বা কোন মেথডে আমরা কোথায়, কোথায় পাই। আর এক হচ্ছে যে তাকে পাওয়া, তারপর সেখান থেকে কালেক্ট করে আমাদের শিট পর্যন্ত নিয়ে আসা। তো এইটুকু কাজের মধ্যে আমরা অনেকগুলো প্রসেস দেখছি, অনেকগুলো প্ল্যাটফর্ম এর সাথে পরিচিত হইছি লাইক ইয়েলো পেজ, Yelp.com তারপর হচ্ছে যে সাইট প্রাইস বা সিমিলার ওয়েব একেক জায়গায় একেক ধরনের ডেটা গুলো আমরা পাইছি। সাইট প্রাইস বা সিমিলার ওয়েব এটা তো মনে আছে, তাই না? সাইট প্রাইস, সিমিলার ওয়েব মনে আছে না? জি হ্যাঁ স্যার। স্যার, মনে আছে, মনে আছে। আচ্ছা। তাহলে সেগুলো মেথড আমরা দেখলাম। আর সেটার ভ্যালিডেশন কিভাবে ভেরিফাই করা যায় সেটা ইমেইল হোক বা ডেটা গুলো হোক, সেটার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সেটা ইমেইলের থ্রু বা হচ্ছে যে Google ম্যাপের থ্রু আমরা কিভাবে চেক করতে পারি বা ভেরিফাই করতে পারি সেটাও দেখলাম। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমাদের এই কাজগুলো এর মাঝখানে আমরা যেহেতু একেবারে বেসিক্স থেকে শিখা শুরু করেছি, এখন আমরা অ্যাডভান্স শেষ করেও যদি প্রফেশনাল এ যাই, আমাদের একটা ল্যাকিংস থেকে যাবে। কারণ আমাদের যে মডিউল সেগমেন্ট যেগুলো সাজানো, সেগুলোর মধ্যে কিন্তু এআই বেসড কোনো স্ট্রাকচার নেই। হ্যাঁ? আর বর্তমানে যেই কাজগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনার এআই সেগমেন্ট চাচ্ছে। এআই মাস্ট বি লার্ন থাকতে হবে আপনার। এটা যদি আপনার জানা থাকে তাইলে আপনার কাজে কিছুটা আ আ কি বলে প্রায়োরিটি দেওয়া হবে যে আপনি সেই প্রজেক্টটা হ্যান্ড ওভারে পাচ্ছেন। সো আমি বলব এআই নিয়ে কিছুটা রিসার্চ কইরেন। কারণ এটা প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। আর এটার সাথে আপনাদের প্রত্যেকটা কাজ আমরা যেরকম সেগমেন্ট অনুযায়ী কাজ করি, ডেটা কালেকশন বা ইমেইল ভেরিফিকেশন বা লিড জেনারেশন এর মাধ্যমে B2B বা B2C যেকোনো ক্যাটেগরিজ হোক, ওইটা নিয়ে আমাদের যে সেগমেন্ট গুলো সাজানো, ওইটা সাজিয়ে আমরা হচ্ছে ব্যাকএন্ড থেকে মার্কেটিং করব। মার্কেটিং করার পর আমাদের যে ক্লায়েন্ট গুলো আমাদের জেনারেট হবে, হ্যাঁ? সেগুলো আমাদের সুন্দর করে পোর্টফোলিও অনুযায়ী পিচ করে আমাদেরকে ওয়েলকাম করতে হবে। তারপর হচ্ছে যে ক্লায়েন্টের রেট অনুযায়ী মানে তার ডিমান্ড অনুযায়ী রেট থাকবে আমাদের একটা। হ্যাঁ? ডিমান্ড যেটা থাকবে ওই অনুযায়ী আমাদের একটা রেট থাকবে। রেট কখনো আ লো রাখবেন না। এমনটা না যে আপনি কাজ পাচ্ছেন না বা ১ম ক্লায়েন্ট আমি কম থেকে করি। এটা কখনো মনে করে অ্যা রো মানে লো রেট রাখবেন না। এটা আপনি আপনার নিজের ইমপ্রেশনটা কমিয়ে দিচ্ছেন। হ্যাঁ? আমি বলব যে মানে মিনিমাল না কিন্তু এভারেজ রাখতে পারেন। একটা এভারেজ একটা অ্যামাউন্ট রেখে তারপর আপনি ডিল করতে পারেন। কিন্তু কখনো শর্ট রেঞ্জ এর মধ্যে কাজ করে দেওয়ার বা এরকম একটা প্রতিশ্রুতি আপনি দিবেন না। যে আপনি আমাকে কাজটা দেন আমি ১৪ দিনের জায়গায় হয়তো ৭ দিনে করে দিব। এই ধরনের কোনো বিষয় না। আপনি জাস্ট কাজ দ্বারাই পিচ করবেন যে, আমি আপনার এই সেগমেন্ট গুলো এখন যদি অন্যকে দেন বা অন্য কোথাও দিয়ে যদি করান তাহলে কিন্তু আপনার যে প্রসিডিউর গুলো সে এপ্লাই করবে সেটা কিন্তু
টেক ফিল্ডের সাথে আপডেটেড না। আমি এআই মডেল ইউজ করব বা এআই দ্বারা এনালাইজ করাবো। এনালাইজ করে সেই রিপোর্ট শিট গুলো আপনাকে ডিরেক্টলি অনলাইন ফাইল হিসেবে দিব। আপনি চেক করে কারেকশন বললে আমি সেই অনুযায়ী কারেকশন করে দিব। এবং আপনি যেভাবে চাচ্ছেন যদি সেটা সফটওয়্যার ওয়াইজ চান তাহলে আমি সফটওয়্যার ওয়াইজ ও করে দিতে পারবো। কারণ আপনি এই জিনিসটা দেখছেন যে একটা স্প্রেডশিট থেকে এটাকে সুন্দরভাবে সফটওয়্যার জেনারেশন এর একটা মানে সরি লিড জেনারেশন এর একটা সফটওয়্যার বানানো যায়। সো এটা আমি বলব যে এটা একটা হিউজ একটা স্টেপ যে এটা নিয়ে আপনি আগাইতে পারেন। একটাবার যদি এটা পেরে যান, আপনি গিগ বানাবেন ডিরেক্ট এইভাবে যে আমি লিড জেনারেশন এর সফটওয়্যার জেনারেট করে দিতে পারবো। বা সফটওয়্যার ওয়াইজ আমি লিড জেনারেশন এর কাজ করে দিতে পারবো। আর এটা তো আপনার আনলিমিটেড। শিটও ফ্রি, কোর্সও ফ্রি, আর অ্যাপ স্ক্রিপ্টও ফ্রি। খালি প্রম্পট দিচ্ছেন, সে ডেটা কালেক্ট করবে। যখন স্টপ করতে বলবেন কোড, তখন স্টপ হয়ে যাবে। আপনার এখানে ডেটা চলে আসবে। সেটা ভেরিফাইড চাইলে ভেরিফাই করে দিবেন। আর যদি ভেরিফাইড না চায় তাহলে সেভাবেই দিয়ে দিচ্ছেন। এই সিকোয়েন্সটা খুব একটু মানে ইজিলি বা ব্যাকএন্ড থেকে খুব মজাদার। একটাবার একটু হ্যাসেল নিতে হয় কোডটা রান করতে। বাকিটা হয়ে গেলে আর কোনো প্রবলেম নাই। সো এখন আমাদের যে কাজগুলো হচ্ছে যে ডেটা মাইনিং টা আমরা দেখছি বা ডেটা স্ক্রাপিং টা আমরা দেখছি বা এআই মডেল দিয়ে বা ব্যাকএন্ড থেকে সফটওয়্যার বানিয়ে ফ্রি বেসিস এ একটা সফটওয়্যার বানিয়ে কিভাবে ডেটা জেনারেশন এর কাজগুলো করা যায় এইগুলো জানলাম। তো জানার পর এখন হচ্ছে যে আমরা ক্লায়েন্টের দিকে একটু ফোকাস করব। যে ক্লায়েন্ট আমরা কিভাবে পাবো? এই লিড জেনারেশন এ। দেখেন, যারা মার্কেটিং করে বা যারা যে ধরনের ক্যাটেগরিজ এ আছে বা প্ল্যাটফর্ম এ আছে বা সেখান থেকে বিলংস করে, সবারই কিন্তু অডিয়েন্স দরকার হয়। তাই না? সবারই কিন্তু একটা স্টেজের অডিয়েন্স দরকার হয়। লাইক আমার এই আ সেগমেন্টের অডিয়েন্স লাগবে বা আমার এই সেগমেন্টের ক্লায়েন্ট লাগবে। আপনি যদি একজন ডেটা অ্যানালিস্ট হন, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট খুঁজবেন না। তাই না? আপনি খুঁজবেন ডেটা এন্ট্রি। কিন্তু ডিজিটাল মার্কেটার যারা বা ডিজিটাল মার্কেটিং এর যারা ক্লায়েন্ট আছে, তারা তো কাজ দেয় হচ্ছে SEO সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর বা হচ্ছে ওয়েবসাইট র‍্যাংকিং এর এ ধরনের কাজ। বাট সেখানে ডিজিটাল মার্কেটাররা যারা কাজ করে ওয়ার্কার, তারা কিন্তু আ এই ধরনের রিসোর্স লাগে, ডেটা লাগে যে তাদের এই কোম্পানির মতো আর কারা আছে যাদের মাঝখানে তারা এই কম্পারিজম রিপোর্ট একটা বানাইতে পারবে। যেটা সে ক্লায়েন্টকে দিবে বা সে অনুযায়ী সে SEO রিপোর্ট বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন রিপোর্টটা সে সাজাবে বা এড সেট সাজাবে। হ্যাঁ? তো আপনার ক্লায়েন্ট কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট না। আপনার ক্লায়েন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ওয়ার্কাররা, যারা কাজ করতেছে। কারণ ওদেরও ডেটা লাগে। আবার আপনার ক্লায়েন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনাররাও। কেন? কারণ তাদের কনটেন্ট দরকার হয়। তারা সারাদিন ভাবে মাথায় খুঁজে যে কি নিয়ে কনটেন্ট টা ডিজাইন করা যায়। আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিছে যে এরকম একটা কনটেন্ট হবে। কালার ভেরিয়েন্ট বা টেক্সট ভেরিয়েন্ট এরকম হবে। কিন্তু কনটেন্টই মাথায় আসতেছে না। যে কি নিয়ে বানাবো? ট্যাগলাইন টা কি হবে বা হেডিং টা কি হবে? তখন আপনাদের কাজ। তখন কনটেন্ট রাইটিং আপনাদের কাজ। সেটা ডেটা এন্ট্রি সেগমেন্ট এর মধ্যে পড়ে। হ্যাঁ, যে আপনি আ রিসার্চ করবেন যে ওই কোম্পানির মতো আর কত কোম্পানি আছে যারা প্রতিনিয়ত ব্র্যান্ডিং করতেছে। তারা কিভাবে হুক করাচ্ছে অডিয়েন্সকে। হ্যাঁ? সেগুলো হেডিং বা সেগুলো পোস্ট বা সেগুলো ক্যাপশন কালেক্ট করে Google Docs এ কালেক্ট করে তারপর ওকে প্রোভাইড করতেছে। আর সে ওই অনুযায়ী দেখে একটা কনটেন্ট ঠিক করতেছে যে আচ্ছা তারা এভাবে কাজ করতেছে। তাইলে এই কনটেন্ট এর মধ্যে তাইলে আমি এই কনটেন্টটাকে কারেকশন করে আমি এভাবে মডিফাই করে বানাই। সো আপনার ক্লায়েন্ট গ্রাফিক ডিজাইনের ক্লায়েন্ট না, শুধুমাত্র গ্রাফিক ডিজাইনাররা। যদি আপনি ওরকম ভাবে পিচ করতে পারেন। আমাদের মধ্যে এমন অনেকে আছে যে আইসা হ্যাসেল করে আপনার কাছে আ বলবে যে শেয়ার করবে যে আমি আ ডিজাইনিং এ কনটেন্ট খুঁজে পাই না, মাথায় কাজ করে না, কিভাবে কি কাজ করব। আবার বলতেছে যে রিসার্চ এ ওর অনেক সময় যায়। একটা ক্লায়েন্ট SEO র কাজ দিছে। ৩ দিন ধরে রিসার্চই করতেছি। কিন্তু কিভাবে ওর ফাইলটা সাজাবো বুঝতেছি না। ফাইলে এড করতে পারবো এটা তো জানি। কিন্তু কোন কোম্পানি নিয়ে কাজ করব, ওর কোম্পানির সাথে কোন কোম্পানি রিলেটেড বা ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারবে, বিট করতে পারবে বা ওর কম্পিটিটর যারা আছে, এগুলো তো জানা নাই। তখন আপনার কাজ। আরে আর ডেটা তো আমার কাছে। সব ডেটা আমার কাছে। কোন ডেটা লাগবে? কোন সেগমেন্টে ডেটা লাগবে? শুধু আমাকে বলেন। আমি সব কোম্পানির ডেটা এনে দিতেছি, তাদের ব্যাক এন্ড ডেটা। দেন ও এটা নিয়ে কাজ করবে।
অ্যান্ড এর পরবর্তীতে ক্লায়েন্ট পিচ করে ওর অনুযায়ী কাজ করবে। কমিশন নিয়ে আপনি সুন্দর মতো সাইড। আপনার যতটুকু কাজ ততটুকু সাইড। হ্যাঁ? সো এরকমও প্রসেস থাকে। ক্লায়েন্ট জেনারেশনটা একটু ইউনিক যদি আপনি থিংক করেন। আর যদি কমন ওয়েতে থিংক করেন তাইলে তাদের মতো আপনাদেরকে সালাম। আপনি Fiverr এ যেয়ে বসে থাকেন ২৪ ঘন্টা। Upwork এ যেয়ে বসে থাকেন বা LinkedIn এ আম বসে থাকতে হবে। আমারটা এপ্লাই করতে বললেও আমি বলব যে বসে থাকতে। কিন্তু ২৪ ঘন্টা না বা এতটা লটস অফ টাইম না। কারণ তারা আপনাদের ট্রাফিক নিয়ে খেলতেছে। মানে আপনার কাছে টাকা নাই। কিন্তু আপনি এই যে এরকম স্ক্রিনে এনে রেখে দিছেন না? তারা ওই ট্রাফিক ধরে আপনার কাছ থেকে ইনকাম সোর্স জেনারেট করতেছে। হ্যাঁ? সো আপনি না জানলেও সে টাকা তার অ্যাকাউন্টেই যাচ্ছে। সো আমি বলব যে একটু আমার দরকার হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্টকে যদি আমি একেবারে ডিরেক্টলি ইনবক্স পর্যন্ত পিচ করতে পারি, তাহলে আমাদের কাছে খুব ইজিয়েস্ট ওয়ে হয়ে দাঁড়ায়। ক্লায়েন্ট যদি একবার ইমেইলটাকে রেসপন্স করে, তাহলে সুন্দর মতো তার সাথে কমিউনিকেশনটা আমাদের স্টার্ট হয়ে যাবে। একটার পর একটা পিচিং বা একটার পর একটা বিট দিতে তাকে ইনবক্স পর্যন্ত। অ্যান্ড ওই ইনবক্সে নিয়ে আসার পরে সুন্দর মতো ফাইল শেয়ারিং কাজ করে দেওয়া এবং ভালো একটা বন্ডিং ক্রিয়েট করে পরবর্তীতে সেটাকে সাস্টেইন করে নেওয়ার একটা নিয়ত রাখা। এটা হচ্ছে আমাদের ১ম কাজ। সবাই কি এটার সাথে একমত? আছেন নাকি চলে গেছেন সব? আছেন তো? কি সবাই রাজি? জি স্যার। ওকে। তাহলে আমরা একটু ডিফারেন্টলি শিখবো আউট অফ দ্য মডিউল। যেহেতু আমরা এটাকে হোমওয়ার্ক হিসেবে কাউন্ট করতেছি না। তারপরে আপনারা একটু ট্রাই করবেন। ট্রাই করে যদি আপনারা এটাকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করতে পারেন নিজেরা বা আমি দেখব যে কারা এটা ট্রাই করতেছে। তাদেরকে আমার এই প্রজেক্টে সুন্দর মতো আমি কল করব। ঠিক আছে? যদি আগ্রহটা আমি পাই, বাকি কাজ আমি নিজে শিখাইয়া দিব। নিজে শিখাইয়া নিজে একটা পজিশনে বসায় দিব। সুন্দর মতো লিড জেনারেট করবেন এবং ওই লিড অনুযায়ী আপনি আপনার যে ইনকামটা সেটা জেনারেট করে নিয়ে যাবেন প্ল্যাটফর্ম থেকে। সো এটা একটা আপনাদের একটা আ প্রজেক্টের একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম আজকে। আর আজকের আরেকটা কাজ দেই। ডিজাইনিং সেকশনের মধ্যে কারা ভালো মতো কি রায়হান কিছু বলবেন? রায়হান? না স্যার এটা এমনি আচ্ছা, মনে গেছে গা। আচ্ছা। তো আজকে আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই একেকটা বিষয়ের মধ্যে তো একটা বিষয় খুব একটা ল্যাকিংস থেকে যায়। সেটা হচ্ছে যে ডিজাইনিং এর। তো আমরা যদি গিগ ডিজাইন বা নিজেদের এই প্রোফাইলের জন্য যদি ইমেজ ডিজাইন এর কথা বলি, তাইলে কারা ডিজাইনিং সেকশন একটু ভালো বলেন তো? বা একটু হ্যান্ড রাইজ করেন তো? কেউই ভালো না। আচ্ছা একজন। বাকিরা কেউ এখন পর্যন্ত কোনো গিগ ডিজাইন করছেন? বা কোনো টেমপ্লেট নিজের জন্য? স্যার আমি ডিজাইন করছিলাম, আমার ফাইবার অ্যাকাউন্ট আছে। কিন্তু স্যার এমনি করা হয় না। কাজ করা হয় না বা থাকা হয় না হ্যাঁ। অ্যাক্টিভ? স্যার ক্যানভাতে মাঝে মধ্যে দু একটা করছিলাম, এখন আর তেমন করা হয় না। আচ্ছা। তো ক্যানভার কোনো নিউজ পাইছেন নাকি আপনারা? না স্যার। কোন দুনিয়ায় থাকেন আপনারা সবাই? ক্যানভার একটা ওই যে আ নতুন সেগমেন্ট আসছে কি জানি? আ দাঁড়ান আমার সফটওয়্যারটা ডাউনলোডও করছি কিছুক্ষণ আগে। আচ্ছা, এফিনিটি বাই ক্যানভা। এফিনিটি হচ্ছে একটা ডিজাইনিং প্ল্যাটফর্ম যেখানে লাইক আপনি Photoshop, Illustrator, মকআপ, ক্যানভাস সবকিছু এক জায়গায় পেয়ে যাবেন। হ্যাঁ? এরকম একটা সফটওয়্যার ছিল। এটা পিসির জন্য। আর মোবাইল অ্যাপের এখনো তেমন ওই ডেভেলপমেন্ট হয় নাই। তো আপনি পিসি অ্যাপস এর জন্য মানে ডিজাইনিং এর জন্য এইটা নিয়ে কাজ করতে পারেন। আর বর্তমানে ক্যানভার যে নিউজটার কথা আমি বলতেছি যে ক্যানভার এআই অ্যান্ড ক্যানভা এটার সাথে কোল্যাব করছে। আর এখন এটার মধ্যে ডিজাইনিংটা আরো ইজিয়েস্ট হয়ে গেছে। আরো ইজিয়েস্ট। আমি যদি এটাকে একটু ওপেন করে দেখাই যে এটাকে আম কেমন দেখতে এর এনভায়রনমেন্ট টা। ফুল ফটোশপ এর একটা ফিল পাবেন। আর ক্যানভার একটা প্রিমিয়াম একটা ভাইব পাবেন।
এআই তো আছে। স্যার এআই স্টুডিওর মতো নাকি? উম ওই একটা ভাইব দিছে এআই স্টুডিওর মতো। লাইক দেখেন আচ্ছা। ওপেন হচ্ছে। পুরো ফটোশপের একটা এন্ট্রি। আ যারা বলতো যে ক্যানভার সাথে ফটোশপ কম্পেয়ার করা হবে না বা কম্পেয়ার কখনো হবে না। কোনটা কোন দুনিয়া, এটা কার্টুন আর ওটা হচ্ছে প্রিমিয়াম একটা বিষয়। লাইক এখন কেউ আর এই বিষয়ে কমপ্লেইন করতে পারবে না। কারণ ক্যানভা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম এর সাথে লিংকড হয়ে গেছে। দেখেন ফুল হচ্ছে যে একটা ফটোশপের মতো এনভায়রনমেন্ট। একটু লোড নিবে। এই যে হ্যাঁ, আপনি এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে সুন্দর মতো কাজে লেগে যেতে পারবেন। লাইক আমি যদি A4 একটা আর্টবোর্ড নেই, আর্টবোর্ডটা চলে আসবে অ্যান্ড এইখানে আপনার টুল সেগমেন্ট গুলো থাকবে একেকটা। ফুল ফটোশপের মতো পিক্সেল, লেআউট, ক্যানভা এআই, টাইপোগ্রাফি আবার এগুলো থেকে আপনি এগুলোকে কারেকশন করতে পারবেন যে কি লাগবে আপনার স্লাইস, তারপর হচ্ছে যে আম কালার গ্রেডিয়েন্ট এগুলো যা লাগবে রিটাচিং, ফটো রিটাচিং যেটা, হ্যাঁ? শেপের যে গ্রেডিয়েন্ট রিটাচিং বা শেপ রিটাচিং এই ধরনের কাজ। আর এখানে যে টুল সেগমেন্ট গুলো আছে একেকটা দেখেন যে আর্টবোর্ড টুল, তারপর হচ্ছে নোট টুল, তারপর হচ্ছে কর্নার টুল। লাইক ওই যে শেপের কর্নার গুলোকে আমরা একটু রাউন্ড রেডিয়াস রাউন্ড করার জন্য যেগুলো করতাম টুল। হ্যাঁ? তারপর এই ধরনের পুরো একটা ফটোশপের একটা ফিল পাবেন, হ্যাঁ? বা ইলাস্ট্রেটর এর একটা ফিল সবগুলো কম্বাইন করে আগের থেকে দেওয়া ছিল। বাস এখন একটু মডার্ন একটা লুক দিছে। একটা ভাইব আসছে একটু মডার্ন। Canva AI চলে আসছে যে আপনি AI দিয়ে কিছু জেনারেট করে ডিরেক্ট ওকে ভেক্টর হিসেবে এখানে কাজ করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। সো এগুলোর সাথে যদি আ রিলেটেড না থাকেন তাহলে তো অনেকটা লস। হ্যাঁ? টেকের সাথে জানতে হবে যে নতুন কি আসতেছে, যে নতুন কি পরিবর্তন আসছে। হুম? তো ডিজাইনিং এর জন্য যারা Canva ভালো কথা। ভালো কথা। আ এইটা শুধুমাত্র তাদের জন্যই আ ফ্রি যাদের Canva প্রিমিয়াম আছে। এখন সেটা যদি আপনি Facebook থেকে ওই ৳৪৯ য় যদি কিনে থাকেন, আ তাহলেও হয়তো পাবেন। কিন্তু সেটা মেক্সিমাম দিন সাস্টেইন দিবে না। অথবা ৳৪৯ র অ্যাকাউন্টে ঝামেলাটা হয় কি? যে অ্যাকাউন্ট থাকে একটা মাদার অ্যাকাউন্ট আর ওটা চাইল্ড অ্যাকাউন্ট থাকে অনেক। সো মাদার অ্যাকাউন্ট ধরেন আমি একটা কিনছি। আর ওটাকে চাইল্ড অ্যাকাউন্ট ধরেন ৳৫০০ অ্যাকাউন্ট বানাইছি এবং ৳৫০০ অ্যাকাউন্ট আমি ৳৪৯ য় বিক্রি করতেছি। আমি যে টাকায় কিনছিলাম তার থেকে অনেক গুণ আমার প্রফিট হয়ে গেছে। সো ওই চাইল্ড অ্যাকাউন্ট যদি হয় তাহলে একটু সাসপিশিয়াস ভেবে আপনাকে সেখানে অ্যাক্সেস নাও দিতে পারে। আর এখানে আপনি যখন আসবেন Canva প্রিমিয়াম যদি থাকে তাহলে এটা আপনি সাইন আপ করবেন। যে অ্যাকাউন্টে আপনার Canva টা প্রিমিয়াম আছে ওই অ্যাকাউন্ট থেকে এটাকে আ ডাউনলোড করে ইনস্টল করার পর এইখানে আবার একটু লগইন চাবে। সেটা সেই জিমেইল দিয়েই লগইন করবেন। তারপর হচ্ছে যে আপনি এখানে ফ্রি টু ইউজ। কোনো সফটওয়্যার ক্র্যাশ নাই। কোনো ঝামেলা নাই, ল্যাগ নাই। কারণ আমরা একটা যে বিষয় জানি আ সেটা হচ্ছে যে আমাদের যে ডিভাইসের কনফিগারেশন ল্যাপটপ বা কম্পিউটার ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই সফটওয়্যার গুলো রান করতে হয়। Photoshop বা Illustrator এ। হ্যাঁ, তাই না? নাইলে যদি আমরা আ আ লো কনফিগারেশন এর ২০২৫ বা ২৪ এর Photoshop বা Illustrator রান করি তাইলে তো ল্যাগ দিবেই। স্বাভাবিক। কিন্তু এই ধরনের যে থার্ড পার্টি অ্যাপস গুলো বা সফটওয়্যার গুলো সেগুলো কিন্তু এরকম ল্যাগ দেয় না। আপনারা কখনো এই ধরনের Photoshop দেখছেন? বা অনলাইন Photoshop দেখছেন? হ্যান্ড রাইজ করেন তো কখনো ওয়েবসাইট বেস Photoshop দেখছেন? নো স্যার। দেখেন নাই। কি দেখছেন? সমুদ্র, পাহাড় এগুলো দেখেই জীবন পার করে দিলে হবে? কাজের জিনিস দেখতে হবে। কিন্তু এটা আমি ক্লাসে দেখাইতে পারব না। আ আজকে আমি তাইলে এখানেই ব্রিফ দিয়ে শেষ করি। আপনাদের হোমওয়ার্ক থাকবে ওই যে ওইটা আরেকটা, যেটা আমরা ২ টা প্রিমিয়াম সেগমেন্ট দেখাইলাম সেটা নিয়ে একটু কাজ করবেন। সেটা আমাদের ব্যাচের না। কিন্তু নিজেরা নিজেদের চেষ্টা করবেন। আর এমনি নরমালি হোমওয়ার্ক থাকবে যে আপনারা একেকজনে একটু গিগ ডিজাইন এর দিকে একটু ফোকাস দেন। নিজেদের সার্ভিস গুলোকে নিয়ে আ একটা সুন্দর করে গিগ এবং গিগ আমি ১ম থেকে বলে আসছি যে কিভাবে সুন্দর করে বানাবেন।
এক হচ্ছে যে একটা থাম্বনেল বানাবেন বা একটা হুক ইমেজ বানাবেন যেটা একেবারে ফার্স্ট ইমেজ হবে। এর পরেরটাতে থাকবে আপনার সার্ভিসটাকে শর্ট লিস্টেড করে পয়েন্ট আউট করে থাকা। এর পরেরটায় আপনি একটা ভিডিও এড করবেন। যেরকমটা হচ্ছে যেরকম একটা স্ক্রিন রেকর্ড আমি করতেছি যে আমি এই কাজটা করলাম আজকে বা এই ধরনের কাজটা করতেছি ইমেইল ভেরিফিকেশন বা ইমেইল কালেক্ট এই ধরনের কাজটা স্ক্রিন রেকর্ড করে দেখাবেন। এরপরে থাকবে আপনার ওই ফাইলগুলো। এভাবে সুন্দর করে একটা ফোল্ডার আকারে রাখবেন। বুঝতে পেরেছেন সবাই? আর যেটা বলতেছিলাম যে বাকি যে প্রসেস যেটা আছে যে অনলাইন যে সেগমেন্টটা সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দিব। তো আজকে এই পর্যন্তই রাখতেছি। তাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন।